নিউক্লিয়াসটা কয়েকটা খণ্ডে বিভক্ত থাকবে, আর এদের নিউক্লিয়াস প্রায় 2 থেকে 5টা খণ্ডে বিভক্ত থাকে। ওদের নিউক্লিয়াস 2 থেকে 5টা খণ্ডে, এবং ফ্যাগোসাইটোসিস হচ্ছে একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় তারা জীবাণু ভক্ষণ করে। কোনো একটা জীবাণু সামনে থাকলে এদেরকে খেয়ে ফেলবে। তো ফ্যাগোসাইটোসিস প্রথমে কি হবে? প্রথমে হচ্ছে জীবাণু ভক্ষণ করার সিস্টেম আছে, চিত্র আছে একটা, দেখে বোঝা যায় যে প্রথমে কোনো একটা জীবাণুর কন্টাক্টে আসবে, তারপরে চারপাশ দিয়ে একটা হাতের মধ্যে স্ট্রাকচার তৈরি করবে, এটা গিলে ফেলবে, পরে একে একটা গোল স্ট্রাকচার করে এটা ইয়ে করবে, খেয়ে ফেলবে। তো নিউট্রোফিলের কাজ হচ্ছে আমাদের যদি কোথাও অ্যাক্টিভ ইনফেকশন হয়, অ্যাক্টিভ ইনফেকশন মানে হচ্ছে তোমার এখানে ইয়ে বেরোচ্ছে, মানে তুমি হঠাৎ করে ব্যথা পাইছো, কয়েকদিন পরে এখানে পাঁচ তৈরি হবে না, মানে পুষ যে তৈরি হয়, এই পাঁচটা কিন্তু আসলে ওই ফ্যাগোসাইটিক সেল নিউট্রোফিল কিছু প্রোটিন আর কিছু আদার সাবস্টেন্স, কিছু মেডিয়েটর, এগুলো মিলে তৈরি করে পাঁচ, মানে পাঁচের মেইন উপাদান থাকে নিউট্রোফিল। ওরা ওইখান থেকে জীবাণুগুলো ভক্ষণ করে ওরা নিজেরা মারা যায়। তো এর কাজ হচ্ছে ফ্যাগোসাইটিক পদ্ধতিতে জীবাণু ভক্ষণ করা আর হ্যাপারিন তৈরি করা। হ্যাপারিন নামক লাইসোজোমের সাথে এটা পার্থক্য। তো লাইসোজোমের কাজ হচ্ছে ওর মধ্যে হাইড্রোলাইটিক এনজাইম থাকবে, ওর সাথে এটা সম্পর্ক আছে, মানে ও এটাকে ভক্ষণ করে ফেললো, এখন লাইসোজোম গিয়ে সে এনজাইম ঢেলে দেয়, এনজাইম যুক্ত করে ওকে মেরে ফেলে। মানে লাইসোজোমের কাজ হচ্ছে এনজাইমের সাহায্যে একে একদম মানে ডাইজেস্ট করে ফেলা, এটা হচ্ছে কাজ। হ্যাপারিন নামক রাসায়নিক পদার্থ, হ্যাপারিন নামক অ্যান্টিকোয়াগুলেন্ট, এটাকে অ্যান্টিকোয়াগুলেন্ট বলে বা কি বলে এটাকে, নামক রাসায়নিক পদার্থ তৈরি করে যেটি হ্যাপারিন নামক রাসায়নিক পদার্থ তৈরি করে যেটি ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্ট বা যেটি রক্ত জমাট রাখতে দেয় না, তাই তার প্রতি কয়েকদিন পর নিয়ে বেরোয়, আবার মনে হয় একটা বেড়েছে। এদের নিউক্লিয়াস 2 থেকে 5টা খণ্ডে বিভক্ত, ফ্যাগোসাইটিক পদ্ধতিতে জীবাণু ভক্ষণ করে আর হ্যাপারিন তৈরি করে। আমাদের দেহ রক্তনালীতে রক্ত জমাট বাঁধে না কেন? রক্তনালীতে রক্ত কেন জমাট বাঁধে না? কারণ এর মধ্যে কি থাকে? রক্তনালীর মধ্যে একটা ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্ট থাকে, প্রাকৃতিকভাবেই একটা ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্ট থাকে, যেটা কি করে আমাদের রক্তটাকে জমাট বাঁধতে দেয় না। এবং দেখবা যে কেউ কি ব্লাড দিচ্ছে, রক্ত দিচ্ছে, কেউ রক্ত তো দেওয়া না, রক্তের যে ব্যাগ থাকে, যে ব্লাডের মধ্যে রক্ত দেয়, ওর মধ্যে আগে থেকেই এক ধরনের ফ্লুইড থাকে, এটাই মূলত হ্যাপারিন। কারণ তুমি রক্ত যখন বের করে নিয়ে আসবা, সে বাতাসের কন্ট্যাক্টে আসলে সে ভেঙে যাবে, জমাট বেঁধে যাবে, কিন্তু এই যাতে না ভাঙতে পারে এই জন্য ব্যাগের ভিতরে তোমার হ্যাপারিন দিয়ে রাখা হয়। হ্যাপারিন দিলে আর জমাট বাঁধবে না, একদম বের করে দেবো কথা বলে। আচ্ছা, নিউট্রোফিল গেল, বেসোফিল। একটু নিউট্রোফিলের কাজ হচ্ছে হ্যাপারিন তৈরি করে, একটু ভুলেছো না? নিউট্রোফিল কই? নিউট্রোফিল আগে শুরু করে দিন। আচ্ছা, না একটু ভুলেছো, এই লাইনটা বাদ দাও, এই লাইনটা বাদ, নিচের লাইনটা বাদ, এটা বাদ। এটা হবে ইয়ের ক্ষেত্রে, বেসোফিলের ক্ষেত্রে। এখন আমরা করব বেসোফিল। কোনটা বা বেসোফিল যেটা, এটার মধ্যে কাজ দেখো। বেসোফিলের কাজটা হবে যে এটার লাস্টের কাজটা, যে হ্যাপারিন নামক রাসায়নিক পদার্থ তৈরি করে যেটি রক্ত জমাট বাঁধতে দেয় না, এটা হচ্ছে বেসোফিলের কাজ। ব্র্যাকেটে লিখে রাখো, এটা ব্র্যাকেটে লিখে রাখো বেসোফিলের কাজ, তাই হবে, অথবা ইয়ে করে দিতে পারো। তাহলে বেসোফিলেরা লেখোই নাই না, এদের নিউক্লিয়াস 2টা খণ্ডে বিভক্ত থাকে। আমি নিউক্লিয়াসের গঠন দেখলে আমি বুঝতে পারবো যে এটা কেমন।
দেয় নাই নাই। এদের মধ্যে গ্র্যানিউল থাকে এবং এরা আমরা চিত্রটা দেখে বুঝবো। এদের নিউক্লিয়াস এবং হেপারিন নামক রাসায়নিক পদার্থ তৈরি করে। এখন এটা লিখবো যে হেপারিন তৈরি করা যা রক্ত জমা বাঁধতে। তাহলে বেজোফিলের কাজ কি? বেজোফিলের কাজ হচ্ছে এদের হেপারিন তৈরি করে যেটা আমাদের রক্ত জমাট বাঁধতে দেয় না। তারপরে কি গেল? ইউসিনোফিল হচ্ছে এরকম তোমার কয়েকটা খণ্ডে বিভক্ত থাকে, দুটি খণ্ডে বিভক্ত থাকে। ইউসিনোফিল সাধারণত ওদের নিউক্লিয়াসটাও দুই খণ্ডে বিভক্ত থাকবে। এদের নিউক্লিয়াস দুই খণ্ডে বিভক্ত। এরা অ্যালার্জির জন্য দায়ী থাকে। অ্যালার্জি বুঝো তো? অ্যালার্জিক যে রিঅ্যাকশন হয়, চুলকানি হয়, এই ইচিং হয়, এই অ্যালার্জি এর জন্য দায়ী থাকে। এটা মেইনলি অ্যালার্জির জন্য তারা দায়ী থাকে। অ্যালার্জি করে আমাদের দেহের মধ্যে অ্যালার্জি বুঝো তো? ওই যে তোমার হচ্ছে র্যাশ হয়ে যায়, লাল হয়ে যায়, আর্টিকেরিয়া হতে পারে, অ্যালার্জিক রিঅ্যাকশন, আমাদের চোখ লাল হয়ে যায়, নাক দিয়ে বের হয়, মিউকাস বের হয়। এই সকল অ্যালার্জিক রিঅ্যাকশনের জন্য তারা দায়ী থাকে। নিউট্রোফিল, বেসোফিল আর ইওসিনোফিল। ইওসিনোফিল হচ্ছে এটা ইওসিনোফিল। নিউট্রোফিল, বেসোফিল আর ইওসিনোফিল। আর লিম্ফোসাইট গেল, এক গ্রানুলোসাইটের মধ্যে দুটো আসবে, একটা লিম্ফোসাইট আর একটা মোনোসাইট। লিম্ফোসাইট হচ্ছে যেটা থাকে একটা লিম্ফোসাইট আর একটা মোনোসাইট। লিম্ফোসাইট হচ্ছে ওর নিউক্লিয়াস, এই দেখো এদিকে তাকাও, ওদের মধ্যে নিউক্লিয়াস থাকে। দেখো এই নিউক্লিয়াসটা কেন ইম্পর্টেন্ট, কারণ নিউক্লিয়াসের স্ট্রাকচার দেখেই আমরা এদের সংখ্যা নির্ণয় করি। তো যদি আমার কোনো ধরনের ইনফেকশন থাকে, দেহের মধ্যে কোনো জীবাণু ঢুকছে, জ্বর আসছে, তাহলে ব্লাড টেস্ট করতে দিলে তখন এরা দেখে যে এই যে এদের সংখ্যা বাড়বে। নিউট্রোফিল তাহলে কিভাবে দেখে বুঝবো? এরা রক্তের স্যাম্পল নেয়, স্যাম্পল নিয়ে ছোট ছোট এরকম ঘর করে, ঘরের মধ্যে চিন্তা করে যে এই ঘরের মধ্যে একটা ঘরের নিউট্রোফিলের সংখ্যা নির্ণয় করে কতগুলো আছে, এরকম করে তারা গুণ দেয়, একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে গুণ দিলে তখন তার এক্স্যাক্টলি রক্তে এত % নিউট্রোফিল আছে বোঝা যায়। বুঝতে পারছো? মনে করছে আমার এই রুমে 50 জন বসতে পারে, তো এই 50 জন বসতে পারে, তাহলে এই জায়গায় বসতে পারে, মানে টোটাল এই জায়গাটাকে আমি 10টা ভাগে ভাগ করলাম, আর প্রত্যেকটা বেঞ্চে 5 জন করে বসবে। বেঞ্চ আছে সাপোজ 10টা, প্রত্যেকটাতে 5টা করে বসবে।
তাহলে আমি যদি বুঝি যে টোটাল বসতে পারে, তাহলে টোটাল কতগুলো বসবে? বেঞ্চ আছে 10টা, প্রতিটাতে 5 জন করে বসছে, তাহলে টোটাল কতগুলো হবে? 50 এরকম। তো এরকম আমরা কেন এগুলো জানবো, এগুলো স্ট্রাকচার জানতে হবে কেন? এদের নিউক্লিয়াসের গঠন দেখে আমরা বুঝতে পারি যে হ্যাঁ এটা নিউট্রোফিল, এটা বেসোফিল, এটা ইউসিনোফিল। ইউসিনোফিল আর বেসোফিলের তো একই রকম। হ্যাঁ, বেসোফিল মোটামুটি একই, ইউসিনোফিল আর বেসোফিল এরা লোভ থাকে দুইটার মতো লোভ থাকে, তোমাদের বইয়ের মধ্যে এটাই দিচ্ছে, এই দুইটা এরকমই থাকে। আর এই লিম্ফোসাইট আর মনোসাইট, লিম্ফোসাইটটা হচ্ছে ওদের নিউক্লিয়াসটা বড় কিন্তু কোষটা ছোট এবং কোনো গ্র্যানিউল নাই। দেখো এদের মাঝখানে কোনো গ্র্যানিউল নাই, এদের মাঝখানে কোনো গ্র্যানিউল থাকে না। এরা বড় নিউক্লিয়াস যুক্ত ছোট কণিকা। এদেরকে লেখো যে এরা বড় নিউক্লিয়াস যুক্ত যুক্ত ছোট কণিকা। এদের নিউক্লিয়াসটা আকারে বড় থাকে কিন্তু ওদের যে কণিকাটা ছোট, কিন্তু ওদের নিউক্লিয়াসটা বড়। নিউক্লিয়াসটা দেখা যায় যে ম্যাক্সিমাম জায়গা জুড়ে নিউক্লিয়াসটা থাকে, এই জন্য বলা হচ্ছে যে এরা বড় নিউক্লিয়াস যুক্ত ছোট কণিকা। আর এরা হচ্ছে এদের নিউক্লিয়াস ছোট কিন্তু ওরা কোষটা বড়, মানে ওদের স্ট্রাকচার বড় কিন্তু ভেতরে যে নিউক্লিয়াস এর আকারের তুলনায় এর নিউক্লিয়াসটা ছোট। কথা বুঝছো না? মানে হচ্ছে তোমার কি বলে, কিছু লম্বা মানুষ আছে কিন্তু মগজ ছোট থাকে না, বলে যে লম্বা মানুষের বুদ্ধি কম, এরকম যে যদি সে লম্বা বড় কিন্তু ওদের নিউক্লিয়াসটা ছোট। আর ওদেরটার ক্ষেত্রে এ হলো খাটা মানুষ কিন্তু বুদ্ধি বেশি। দেখবো যে খাটা মানুষের আসলে একটু বুদ্ধি বেশি থাকে, লম্বা মানুষ কিছু একটু হাবা গোবা হয়। তো এদের নিউক্লিয়াসটা মানে এরা নিজেরা ছোট কিন্তু এদের ম্যাক্সিমাম জায়গা জুড়ে নিউক্লিয়াস থাকে, এই জন্য বলা হচ্ছে এরা বড় নিউক্লিয়াস যুক্ত ছোট কণিকা। আর এরা হচ্ছে ছোট নিউক্লিয়াস যুক্ত বড় কণিকা, ছোট নিউক্লিয়াস যুক্ত বড় কণিকা। এদের নিউক্লিয়াস বৃক্কের মতো, এদের নিউক্লিয়াস দেখতে বৃক্কের মতো। মনোসাইটের কাজ কি? লিম্ফোসাইট হচ্ছে এই যে এই লিম্ফোসাইটের ক্ষেত্রে লেখো এরা অ্যান্টিবডি তৈরি করে। দেখো এরা অ্যান্টিবডি তৈরি করে, অ্যান্টিবডি উৎপাদন করে। মারামারি চলে, দাঁড়াও না। আর এরা জীবাণু ভক্ষণ করে। হিমেল নিশ্চয়ই হিমেল করছে সেটা। দেখো এরা বড় নিউক্লিয়াস যুক্ত ছোট কণিকা এবং এদের কাজ হচ্ছে অ্যান্টিবডি তৈরি করে এবং দেহের রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য এরা দায়ী থাকে। দেহের মধ্যে যত রোগ প্রতিরোধ ক্ষমতা অ্যান্টিবডি এই লিম্ফোসাইট কাজ করে। তোমার দেহের মধ্যে তোমার বিভিন্ন অ্যান্টিবডি তৈরি হয় এবং এরা মানে প্রহরীর মতো কাজ করে, যদি কোনো জীবাণু থাকে ঠুস করে মেরে ফেলবে। এই লিম্ফোসাইটের কাজ হচ্ছে এটা। আর মনোসাইটের কাজ হচ্ছে ওরে একদম খায় ফেলবে, ডাইরেক্ট ভক্ষণ করে ফেলবে। এরা ছোট নিউক্লিয়াস থাকে এবং এরা নিউক্লিয়াস বৃক্কের মতো থাকে, মনে রাখতে হবে। এদের নিউক্লিয়াসটা অনেকটা বৃক্কের মতো এবং এরা জীবাণু ধ্বংস করে। আচ্ছা, এরা জীবাণু ধ্বংস
এটা আর নিচে এটা লগে এই যে বুঝছে এই যে এটার মধ্যে হবে না, এটার জন্য এটা এখানে হবে না, এটা হবে যেখানে বেসোফিলের কাজ, এটা এখানে হবে না, এটা এই জায়গায় হবে না, এটা হবে এখানে। আচ্ছা নেক্সট, তারপরে আমরা লোহিত রক্তকণিকা পড়বো, কি বল অনুচক্রিকা। অনুচক্রিকা করবো, তাহলে শীত দিয়ে দিব। আচ্ছা কি বললাম তাহলে, অনুচক্রিকা। এখন বলবো প্লেটলেটস। প্লেটলেটস, PLATELETS, LET, প্লেটলেট, প্লেটলেট বা অনুচক্রিকা। তাহলে এরা নিউক্লিয়াস বিহীন, নরমালি কথা বলে বের করে দেবো, এরা নিউক্লিয়াস বিহীন, কথাটা বলো বের করে দেই, এরা নিউক্লিয়াস বিহীন, নিউক্লিয়াস বিহীন নিউক্লিয়াস অনেক কিছুই নাই, সাইটোপ্লাজম না, এরা গোলাকার, রডাকার অথবা ডিম্বাকার, গোলাকার, ডিম্বাকার, রডের মতো। এদের কণিকা কলা কেমন থাকে? গোলাকার, ডিম্বাকার অথবা রডের আকৃতি হতে পারে। এদের সাইটোপ্লাজমে দানাদার অথবা কোনো অঙ্গাণু, মাইটোকন্ড্রিয়া কিছুই নাই, নিউক্লিয়াস থাকে না। দ্যাট মিন্স এদের নিউক্লিয়াসে এদের মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, কোনো ধরনের অঙ্গাণু নেই। এদের সাইটোপ্লাজমে দানাদার সাইটোপ্লাজম, এদের সাইটোপ্লাজম দানাদার, এদের সাইটোপ্লাজম গুলো দানাদার থাকে। সাইটোপ্লাজম দানাদার এবং সাইটোপ্লাজম দানাদার থাকে এবং সাইটোপ্লাজমে কোনো অঙ্গাণু থাকে না, এবং সাইটোপ্লাজমে কোনো অঙ্গাণু, মাইটোকন্ড্রিয়া, গোলজি বস্তু কিন্তু থাকে, মাইটোকন্ড্রিয়া গোলজি বস্তু থাকে কিন্তু নিউক্লিয়াস থাকে না। মাইটোকন্ড্রিয়া থাকে, এগুলা আসলে মাইটোকন্ড্রিয়া এবং গোলজি থাকে, গোলজি বস্তু থাকে কিন্তু নিউক্লিয়াস থাকে না, কিন্তু নিউক্লিয়াস থাকে না। আসলে এই অনুচক্রিকা যেটা আছে, অনুচক্রিকাকে বলা হয় যে তারা আসলে কোনো ধরনের কোষ না। অনুচক্রিকা এটা আসলে কোনো ধরনের আরবিসি যেরকম ছিল লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, এরা এক ধরনের তোমার কি বলে তার নিজস্ব বৈশিষ্ট্য ছিল, কিন্তু অনুচক্রিকা আসলে কোনো ধরনের কোষ না, এরা আসলে একটা কোষের ভগ্নাংশ, মেগাক্যারিওসাইট থেকে এরা তৈরি হয়। মেগাক্যারিওসাইট, হ্যাঁ, এটা হচ্ছে ফ্র্যাকশনাল পোর্শন, মানে কোষের অংশ ছিঁড়ে 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 বের হয়ে আসছে, রক্তে চলে আসছে, মানে এরা কোনো ধরনের কোষের, ওরা নিজেরা কোনো কোষ না কিন্তু কোষের একটা ভগ্নাংশ। তাহলে এরা মেগাক্যারিওসাইট,
অস্থিমজ্জার মেগাক্যারিওসাইট, অস্থিমজ্জার মেগাক্যারিওসাইট, মেগাক্যারিওসাইট দেখা আছে নি? এরা মেইনলি অস্থিমজ্জার মেগাক্যারিওসাইট থেকে, মেগাক্যারিওসাইট নামক কোষ থেকে উৎপন্ন হয় এবং কোষের ভগ্নাংশ, কোষের ভগ্নাংশ যেটা এটা, এবং এরা মেইনলি হচ্ছে এটা কোনো কোষ না, কোষের একটা নির্দিষ্ট পোর্শন। আর এরা মেইনলি অস্থিমজ্জার মেগাক্যারিওসাইট নামক একটা কোষ আছে, এই কোষ থেকে এরা তৈরি হয়েছে। আচ্ছা, তারপরে গড় আয়ুষ্কাল কত থাকে? 5 থেকে 10 দিন। এদের গড় আয়ুষ্কাল হবে 5 থেকে 10 দিন। তাহলে ওদের একটা কাজ বলো তো, মেন কাজ কি? এদের সংখ্যা, এদের সংখ্যা 2.5 থেকে 2.5 থেকে 4 লাখ পার মিলিমিটার কিউব, পার মিলিমিটার, প্রত্যেক মিলিমিটার কিউবে, ঘন মিলিমিটারে তার সংখ্যা হচ্ছে 2.5 থেকে 4 লাখ। হ্যাঁ, কিউবিক মিলিমিটার 2.5 লাখ। আচ্ছা, অনুচক্রিকার সংখ্যা যদি কমে যায় তাহলে রক্ত জমাট বাঁধা ব্যাঘাত হয়। তাহলে এদের কাজ কি? মেইন কাজ কি? এদের কাজ রক্ত জমাট বাঁধা, রক্ত জমাট বাঁধা হচ্ছে মূলত এর কাজ। এবং কিছু ফ্যাগোসাইটিস পদ্ধতিতে এরা কিছু পদার্থ এরা ভক্ষণ করে যদিও, কিন্তু মূল কাজ হচ্ছে এদের কাজ হলো রক্ত জমাট বাঁধা। তাহলে কি বললাম? রক্ত জমা বাঁধা হচ্ছে ওর মূল কাজ। আচ্ছা, এখন আমরা পড়বো সেটা হচ্ছে তোমার রক্ত জমাট বাঁধার পদ্ধতি। রক্ত কিভাবে জমাট বাঁধে এগুলো কিন্তু আমি জিজ্ঞেস করবো, তোমরা যারা অমনোযোগী আছো, যারা কথা বলতেছো তাদের আমি জিজ্ঞেস করবো। রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া, রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া। রক্ত দেখো, আমাদের রক্তনালীতে রক্ত কেন জমাট বাঁধে না? আমাদের রক্তের মধ্যে দেখো রক্ত কিন্তু জমাট বাঁধতে পারত। পৃথিবীতে যত ধরনের মানুষ মারা যায় 60%, তার 60% মারা যায় শুধু রক্ত জমাট বাঁধার কারণে। আমাদের যে রক্তনালী আছে, এই রক্তনালীর মধ্যে রক্ত যখন জমাট বাঁধে তখন এটা কি হয়? এটা থ্রম্বোসিস বলে, থ্রম্বাস ফর্মেশন। মানে রক্তনালীতে যদি কোনো রক্ত জমাট বাঁধে এটাকে বলা হয় থ্রম্বোসিস। মানে কোনো একটা সামহাও রক্ত জমাট বাঁধতে পারে। হ্যাঁ,
তো এটাকে বলে থ্রম্বোসিস। এই থ্রম্বোসিসটা যদি ফুসফুসে যায়, ফুসফুসে কাজ কি? অক্সিজেন সমৃদ্ধ করে, তাই না? তাহলে আমরা শ্বাস নিঃশ্বাস নিতে পারবো না, মারা যাবো। আবার সেটা যদি হার্টের মধ্যে যায়, হার্ট ব্লক করে ফেলবে, হার্ট কাজ করতে পারবে না, মারা যাবে। আর সেটা যদি ব্রেনে যায়, ব্রেন ব্লক করে ফেলবে, স্ট্রোক হবে, মারা যাবে। পায়ের মধ্যে যদি যায়, তাহলে পায়ের মধ্যে কোনো একটা বড় নালী ব্লক হয়ে যাবে, অত বেশি সমস্যা হবে না। কিন্তু যদি ব্রেনে যায় এবং মাথায় যায়, তাহলে সবচেয়ে বেশি মারা যাবে। তো স্ট্রোক এর মূল কারণ হচ্ছে রক্ত জমাট বাঁধা। এই জন্য দেখবা যাদের হচ্ছে স্ট্রোক করছে একবার, অথবা যাদের হার্টের অসুখ আছে, ওদেরকে অ্যাসপিরিন জাতীয় ওষুধ দিয়ে রাখে সবসময়। ডাক্তাররা অ্যাসপিরিন খাইতে বলে। অ্যাসপিরিনটা এই রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াটাকে বন্ধ করে ফেলে। তাহলে রক্ত যে জমাট বাঁধবে, এই বাধা, তাহলে রক্ত জমাট বাঁধা দরকার। কারণ যখন রক্ত বের হয়ে আসবে তখন রক্ত জমাট বাঁধা দরকার, কিন্তু রক্ত নালীর মধ্যে জমাট বাঁধা দরকার নাই। কেন রক্ত নালীতে কেন জমাট বাঁধে না? হ্যাপারিন থাকে এক নাম্বার। সেকেন্ড কথা হচ্ছে তোমার রক্তনালীটা স্মুথ। রক্তনালীর যে এন্ডোথেলিয়াম, ভেতরে যে আবরণ, এটা স্মুথ থাকে, যার জন্য ওর সাথে কোনো রক্ত অ্যাটাচ হতে পারে না। আর সেকেন্ড হচ্ছে কন্টিনিউয়াস ফ্লো হচ্ছে। চিন্তা করো, একটা জায়গায় যদি কন্টিনিউয়াস তোমার নদী যদি থাকে, কন্টিনিউয়াস প্রবাহিত হয়, তাহলে ওই জায়গার মধ্যে কি কোনো হতে পারে? মনে করেন একটা পাইপের মধ্যে দিয়ে পানি আসতেছে, তাহলে পাইপের মধ্যে যদি একটু থাকে, বালি থাকে, তারপরে কি সেটা কি নিচে তলানি পড়বে? পড়বে না। এরকম কন্টিনিউয়াস ফ্লো হয় বিধে এখানে রক্ত জমা বাঁধে না। আর হ্যাপারিন তো আছেই, আরও অনেকগুলো দায়ী আছে। একটা চার্জের ব্যাপার আছে, এটা লাগবে না। কিন্তু রক্ত জমাট বাঁধার জন্য আমার 13টা ফ্যাক্টর দায়ী। লেখো যে রক্ত জমাট বাঁধার জন্য 13টি ফ্যাক্টর মোট। রক্ত জমাট বাঁধার জন্য মোট 13টি ফ্যাক্টর দায়ী। রক্ত জমাট বাঁধার জন্য মোট 13টি ফ্যাক্টর দায়ী। তাহলে রক্ত জমাট বাঁধার জন্য কয়টা ফ্যাক্টর লাগবে? 13টা ফ্যাক্টর দায়ী। লিখছো? এর মধ্যে লেখো, এর মধ্যে 4টি ফ্যাক্টর, এর মধ্যে 4টি মুখ্য ফ্যাক্টর। ফ্যাক্টর মানে কি? যারা তোমার রক্ত জমাট বাঁধায়, জমাট বাঁধার জন্য তারা কাজ করে। এর মধ্যে 4টা হচ্ছে মুখ্য ফ্যাক্টর। তাহলে এটা আমরা একটা নিউমোনিক দিয়ে মনে রাখবো। 4টা মুখ্য ফ্যাক্টর, এটা মনে রাখবা ফুল পরে টুপ করে। হ্যাঁ, কথা সত্য না মিথ্যা? ফুল হচ্ছে ফাইব্রিনোজেন, পরে হচ্ছে প্রোথ্রম্বিন, টিউব হচ্ছে টিস্যু থ্রম্বোপ্লাস্টিন, পরে হচ্ছে ক্যালসিয়াম। ফুল পরে টুপ করে ফিব্রিনোজেন, প্রোথ্রম্বিন, টিস্যু থ্রম্বোপ্লাস্টিন আর ক্যালসিয়াম। এরা মূলত হচ্ছে রক্তের মুখ্য উপাদান। মুখ্য উপাদান হচ্ছে রক্ত জমাট বাঁধার জন্য 4টা ফ্যাক্টর মাস্ট লাগবে। এই 4টা ফ্যাক্টর অবশ্যই দরকার। কি? ফুল পরে টুপ করে ফাইব্রিনোজেন, পরে হচ্ছে প্রোথ্রম্বিন, টুপ হচ্ছে টিস্যু থ্রম্বোপ্লাস্টিন। কোনটা? ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন, টিস্যু থ্রম্বোপ্লাস্টিন, আর পরে হচ্ছে ক্যালসিয়াম 2+। ফুল পরে টুপ করে। তাহলে প্রথমে রক্ত বাতাসের সংস্পর্শে যখন আসে, তাহলে প্রক্রিয়াটা লেখো।
প্রক্রিয়া। লেখো যে রক্ত বাতাসের সংস্পর্শে এসে ভেঙে যায় এবং থ্রম্বোপ্লাস্টিন নামক রাসায়নিক পদার্থ তৈরি করে। থ্রম্বোপ্লাস্টিন নামক রাসায়নিক পদার্থ তৈরি করে। তারপরে কি করে? থ্রম্বোপ্লাস্টিন মানে বাতাসের কন্ট্যাক্টে যখন আসে তখন ভেঙে যায় এবং সে একটা থ্রম্বোপ্লাস্টিন নামক রাসায়নিক পদার্থ তৈরি করে। থ্রম্বোপ্লাস্টিন প্রথ্রম্বিনকে সক্রিয় করে থ্রম্বিনে পরিণত করে। থ্রম্বোপ্লাস্টিন প্রথ্রম্বিনকে সক্রিয় করে থ্রম্বিনে পরিণত করবে। থ্রম্বিন যখন হয়ে গেল, থ্রম্বিন এখন এখানে অবশ্যই একটু লিখে রাখো ক্যালসিয়াম এর উপস্থিতিতে। থ্রম্বোপ্লাস্টিন ক্যালসিয়াম এর উপস্থিতিতে প্রথ্রম্বিনকে সক্রিয় থ্রম্বিনে পরিণত করে। থ্রম্বিন হওয়া শেষ। এখন থ্রম্বিন হাইড্রোজেন কে সক্রিয় ফাইব্রিনে পরিণত করে। এই ফাইব্রিন যখন তৈরি হচ্ছে, ফাইব্রিন পরবর্তীতে ফাইব্রিন জালে পরিণত হয়। লিখছো? ফাইব্রিন মনোমার থেকে পলিমারে পরিণত হয়। পলিমারে পরিণত হয় পলিমার অদ্রবণীয় হয়ে চালের মতো গঠন তৈরি করে। ফাইব্রিন চালে রক্তের অন্যান্য উপাদান
ফাইব্রিন চালে রক্তের অন্যান্য উপাদান যুক্ত হয়ে রক্ত জমাট বাঁধে। রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া বলতে হবে, সবাই একজন একজন করে বলবা। রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া। হ্যাঁ লেখো, আগে লেখো, লিখে শেষ করো। এগুলা কলেজে কি হয়েছে? আচ্ছা আবার বলি, তাহলে আমাদের দেহের মধ্যে যখন রক্ত ক্ষরণ হবে, এটা অনেক বড় প্রসেস আছে, কিন্তু আমরা আরো জটিল। এটা যেটা লিখছি এটা ছাড়াও আরো অনেক জটিল প্রক্রিয়া আছে, কিন্তু আমরা মূল জটিল প্রক্রিয়ার সংক্ষিপ্ত ফর্মে আমরা এটা লিখছি। ফাইব্রিনের মতো জাল তৈরি হয়, এক ধরনের জাল। জালে মাছ যেরকম আটকা পড়ে এরকম যদি জাল তৈরি করতে পারি, এই জালের মধ্যে সব রক্তের যে অন্যান্য উপাদান আছে, আরবিসি, লোহিত রক্তকণিকা, অনুচক্রিকা, শ্বেত রক্তকণিকা, এটা এখানে আটকা পড়বে, তাহলে রক্ত বেরোতে পারবে না। এবং তখন এটা টকটকে লাল দেখায়। কেন? সেখানে আরবিসি, লোহিত রক্তকণিকা বেশি আছে। লাল দেখায় কেন? কারণ সেখানে আরবিসি থাকে। তাহলে কি বললাম, যে রক্ত যখন বাইরে চলে আসে, দেহের বাইরে যখন চলে আসে, তখন সে ভেঙে যায়, ভেঙে গিয়ে থ্রোম্বোপ্লাস্টিনে পরিণত হয়। থ্রোম্বোপ্লাস্টিন ক্যালসিয়ামের সাহায্যে সে রক্তের আরো একটা উপাদান রক্তের মধ্যে থাকে, সে প্রোথ্রম্বিনকে সক্রিয় থ্রম্বিনে পরিণত করে। আর থ্রম্বিন দিয়ে কি করবে? থ্রম্বিন ফাইব্রিনোজেনকে সক্রিয় ফাইব্রিনে পরিণত করবে। আর প্রথমে ফাইব্রিন মনোমার হবে। মনোমার হচ্ছে তারা সিঙ্গেল, একা একা আছে, কিন্তু অনেকগুলো আছে। মনোমার মানে হচ্ছে অনেকগুলো আছে কিন্তু আলাদা আলাদা, তারা একসাথে যুক্ত নাই। কিন্তু তারপরে কি হবে, সে মনোমার থেকে পলিমার তৈরি হবে। আর পলিমার তৈরি হওয়ার পর সেটা আবার প্রথমে দ্রবণীয় থাকবে, পরে অদ্রবণীয় হয়ে যাবে। চিন্তা করো, যদি সুতা যদি পানির মধ্যে হয়ে যায়, আমি জাল ফেললাম পানির মধ্যে, সেই জালটা পানির মধ্যে গলে গেল, তাহলে কি মাছ ধরবে? তাহলে সেটা কি থাকতে হবে? জালটা ইনটেক থাকতে হবে, শক্ত থাকতে হবে না? তাহলে তো মাছ ধরতে পারবে। এরকম সে যখন এরকম হয়ে যায়, অদ্রবণীয় যখন হয়ে যায়, তখন সেটা কি হয়ে যায়? জালের মতো স্ট্রাকচার তৈরি করে। আর ওই জালের মধ্যে সকল রক্তের উপাদান একসাথে আর অতিক্রম করতে পারে না, ফলে সেখানে রক্ত জমাট বেঁধে যায়। এটা হচ্ছে ব্লাড ক্লটিং প্রসেস। ওকে, তাহলে রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াটা হচ্ছে এটা। তাহলে আজকে এই পর্যন্ত থাকবে। তোমরা এটা করো, যাদের পড়া হয়েছে তারা